আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদের দেখাই আছে এখানে মেডিকেল গাইডলাইন। তো আমার বন্ধু, তো আমরা দুজন ক্লাস নিয়েছি এর আগে। সলভের যে ক্লাসগুলো ছিল, আলহামদুলিল্লাহ প্লে লিস্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে 24-25 সেশনে যে প্রশ্ন আসছিল ওইটা আমরা কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা আমাদের একেবারে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে তোমাদের গাইডলাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আসিফ খান, আমার বন্ধু আমার সাথে ফারহান ফেরদৌস নিবির। তো আজকে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও, মেডিকেল গাইডলাইন ফর এইচএসসি 25। আমরা তোমাদের মেডিকেল 24-25 যে সলভ 100 এমসিকিউ দিয়েছি এবং টাইপ ওয়াইজ ভিডিও আপলোড হবে এবং রানিং চলতেছে আপলোড। তো এখানে হচ্ছে তোমার আমরা দুইজন মিলে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং তোমরা 25, বিশেষ করে 25 ব্যাচ, তোমরা কিভাবে এখন থেকে পড়াশোনা করবা, তোমাদের মাইন্ডসেটটা কি হবে, তোমাদের গোল এম কি হবে, সেই বিষয়ে কথাবার্তা বলবো। তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কাছে চলে আসছে। জুনের সর্বলেখ লাস্ট সপ্তাহে হতে পারে। তো জুনের লাস্ট সপ্তাহে যদি হয় তাহলে জুলাইয়ের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে। জুলাইয়ের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি ডিসেম্বর কি নভেম্বরের মধ্যে তোমাদের মেডিকেল, মোস্ট প্রবলি ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মূলত তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বাকি আছে 8 থেকে 9 মাস, তোমরা 9 মাস ধরতে পারো, এরকমই 8-9 মাস। তোমরা এখন থেকে কিভাবে পড়বা? তোমাদের যেহেতু এইচএসসি সামনে, এইচএসসি ফোকাস রাখতে হবে, প্লাস মেডিকেল ফোকাস রাখতে হবে। একটা কথা মনে রাখবা, আমি যখন পড়ছিলাম তখন আমি চিন্তা করছিলাম আমার টার্গেট থাকছিল শুধু এ প্লাস। কিন্তু এটা চিন্তা করা এ প্লাস মানে কি ভাই? ধরো তুমি 80 কি 85% মার্কস, ঠিক আছে না, তুমি এটা পাইলা, এটা তো এ প্লাস নাকি? এই চিন্তা করে তুমি পড়াশোনা করলা, তখন তোমার কি হবে? তখন তুমি এইচএসসি শেষ করে দেন তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিবা, তোমার একটু ধাক্কা লাগবে। আর তুমি যদি এটা করো যে ঠিক আছে আমি এ প্লাসও পাবো, আমি আরেকটু বেশি পড়বো, আমি এখন থেকেই আরেকটু বেশি পড়বো, যেগুলা হয়তো বা এইচএসসি যত গুরুত্বপূর্ণ না কিন্তু আসতেও পারে, যেগুলো অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ, তুমি দেখবা কি তাহলে তোমার দেখা গেছে 90-95% মার্ক আসবে এবং তুমি দেখবা যে তোমার অ্যাডমিশনের 30 কি 40% পড়া ডান হয়ে যাবে। এটা তোমার জন্য অবশ্যই বেটার হয় এবং এটা আমি করি নাই, তোমরা এটা করতে পারো। ধরো তুমি ধরো যে দৈনিক 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা করো, এটার জন্য তুমি 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতেছো, এত আওয়ার, ঠিক আছে? তোমার জন্য এটা ওকে, ঠিক আছে, প্লাস পাই যাবা। কিন্তু তুমি যদি এটা চিন্তা না করো, তুমি যদি এটা চিন্তা করো যে এই মার্কটা চিন্তা করো, তখন তুমি কি করলা যে তুমি 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করলা এখন থেকে, ঠিক আছে? তখন তোমার কি হবে? তুমি এই মার্কটা পেয়ে যাবা, তোমার অ্যাডমিশনের অনেক তুমি আগে যাবা, ঠিক আছে? এটা তুমি করতে পারো এবং তোমার পড়াশোনার মূল ফোকাস থাকবে কি তোমার মেইন বইগুলা। তুমি এখন থেকে কি করবে? এখন থেকে তুমি বায়োলজি হাসান স্যারের বই, তারপরে তোমার কেমিস্ট্রি হাজারি স্যারের বই এবং ফিজিক্স ইশাক স্যারের বই, এই বইগুলো তুমি এখন থেকে পড়বে। এই বইগুলো পড়লে এইচএসসি কভার এবং অ্যাডমিশনের অনেকাংশ কভার হয়ে যাবে। তো ও যেটা বললো আসলে এইচএসসির বিষয়টা, আমি আমার এক্সপিরিয়েন্স বলতে আমি কি করছি আসলে, তোমাদের মধ্যে অনেকে যারা ভিডিও দেখতেছো, তোমাদের মধ্যে অনেকে একেবারে পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট, হ্যাঁ, মানে মেডিকেলের জন্য তোমার প্রিপারেশন নিচ্ছ। অনেকে আছে মেডিকেলও চায়, বুয়েটও চায়, ইউনিভার্সিটিও চায়। ওইদিকে আমি যাবো না, যেহেতু আমাদের এই পুরো পেজটা হচ্ছে মেডিকেল এন্ডের জন্য। তো আমরা এটা মেডিকেল এন্ডের জন্য আমরা পড়া করবো। যেহেতু আমি যখন এইচএসসি পরীক্ষা, মানে আমি যখন এইচএসসি ফার্স্ট পড়াশোনা করি, দেখো আমাদের কলেজ যখন শুরু হয়েছে, শুরুয়ার থেকে 3 থেকে 4 মান্থের মতো মানে পড়াশোনা তেমন হয় নাই আসলে। আমি আমার কথা বলতেছি আর কি। আমি 3 থেকে 4 মান্থ ঘোরাঘুরি করছি, অনেক কিছু করছি। একটা সময় মনে হয়েছে না পড়তে বসতে হবে, এইচএসসি শুরু আসতেছে, ফার্স্ট ইয়ারের কথা বলতেছি। তো তখন আমি পড়া শুরু করি আসলে। তো তখন এইচএসসির জন্য পড়তাম, মানে আগে থেকে মেডিকেলের প্রিপারেশন ছিল, তবে অত এইচএসসির জন্য বেশি প্রিপারেশন ছিল। আর আমি একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম, আগে থেকে বলে রাখি। আমি সবসময় চিন্তা করতাম ভাই আমার মেডিকেলের 200 মার্ক, তখন তো গভর্নমেন্ট চেঞ্জ হয় না, তখন তো 200 মার্কই ছিল। এখন সে আমাদের হঠাৎ আগে গভর্নমেন্ট চেঞ্জ থেকে 100 হয়ে গেছে। তো 200 মার্ক কি জিপিএ এর উপর ডিপেন্ড করে। তো আমি চিন্তা করছিলাম যে ভাই 200 মার্ক, তো আমি ভাই ইংলিশে খুব খারাপ ছিলাম। তো আমার কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি আমি চিন্তা করতাম যে আমার যেমন 80 পেতে হবে, আমি ওইভাবে পড়াশোনা করছি। 100 পাওয়া আমার কোনো টার্গেট ছিল না জীবনে, 90 পাওয়া আমার টার্গেট ছিল না। আমার ভাই দরকার কি মেডিকেলের একটা সিট দরকার, ওটার জন্য আমাকে 200 মার্ক দরকার। আর 200 মার্কের জন্য কি করতে হবে? আমার এ প্লাস পেতে হবে। তো আমি না শর্টকাটে পড়াশোনা করি সব থেকে, মানে আমি আমার কথা বলতেছি আসলে, মানে আমি তো এইচএসসি লাইফে শর্টকাটে করছি আসলে। ইংলিশ লাস্টে অনেক প্র্যাকটিস করে জাস্ট ইংলিশ আমার এ প্লাস আসে নাই। তবে আমার চিন্তা ছিল যে গ্রুপ সাবজেক্টে পড়ে আমি যে ফোর্থ সাবজেক্টে ছিল ওটাতে এ প্লাস পড়ে, তো মনে করো 2টা ছুটতে বা 3টে ছুটতে এ প্লাস চলে আসে। তো আমার চিন্তা ছিল যে হচ্ছে গ্রুপ সাবজেক্টে আমার এ প্লাসের সহ একেবারে তোমার হচ্ছে ফোর্থ সাবজেক্ট এ প্লাস হতে হবে। এভাবে মনে করেন পড়াশোনা করছি, শর্টকাটে পড়াশোনা করছি, করে কোনো মতো এইচএসসিটা কভার করছি। এইচএসসি পড়ার পরে আমাদের তো দেশের অবস্থা, আমাদের একটু সুযোগ ছিল, আমরা সুযোগ পাইছি যে আমাদের তোমার হচ্ছে গভর্নমেন্ট যখন দেশের মধ্যে যে গণ অভ্যুত্থান শুরু হলো, তো তখন দেখা যায় আমাদের পরীক্ষা হইলো না, আমাদের এসএসসির আগে গিয়ে নাম্বার দিয়ে হলো। তোমাদের সময় হবে, এটা হবে না আসলে। তো যাই হোক,
ওই সময় না আমি না পড়ছি আসলে, বুঝছো, তখন আমি বুঝে গেছি যে আমার এইচএসসি আর হবে না, তখন আমি অ্যাডমিশনের জন্য পড়ছি। তোমাদেরকে আমি বলবো যে তোমাদের মধ্যে যারা মনে করো এখন পড়াশোনা করতেছো এইচএসসির জন্য, এভাবে করতে পারো। যারা করে মেডিকেলের জন্য যাদের দরকার তারা মনে করো শর্টকাটে করতে পারো এইচএসসি। পড়ার পাশাপাশি তোমরা এক্সট্রা, যেহেতু আমাদের সব সিলেবাসে পড়াশোনা করছি, এক্সট্রা সিলেবাস করতে পারো। আর এক্সট্রা সিলেবাস কিভাবে করবো? আর মনে করো তুমি মনে করো দিনে মনে করো 3 থেকে 4 ঘন্টা মনে করো এইচএসসির জন্য পড়লা, 2 ঘন্টা মনে করো, আমি তোমার টোটাল 6 ঘন্টার কথা বলতেছি, ওই যে 8 ঘন্টার কথা বললাম, আমি তোমাকে 6 ঘন্টার কথা বলতেছি। তুমি 6 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ঘন্টা মনে করো তুমি এইচএসসির জন্য পড়লা, আর 2 ঘন্টা মনে করো তুমি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়লা। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমাদের সময়, মানে আমরা যখন মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমাদের সময় ভাইরা বলছিল ছত্রাক, হ্যাঁ ছত্রাক, পরে তোমার হচ্ছে ওই, আর হচ্ছে তোমার এটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে, সেকেন্ড পার্ট থেকে বলছিল হচ্ছে সমন্বয়। এই অধ্যায়গুলো না খুব ইম্পর্টেন্ট, বুঝছো, অ্যাডমিশনের জন্য। যদিও আমাদের সময় আসে নাই, বাট তার আগের বছরগুলোতে না খুব আছে, 70 থেকে 3টা আসছে, 4টা আসছে, হ্যাঁ 2টা আসছে, এটার থেকে আসে নাই কিন্তু এবার আসছে। তোমাদের সময় আসতে হবে, আসতে পারে। তো তোমরা কি করবে না, তোমাদের আমি যেটা বলবো আসলে সেটা হচ্ছে যতগুলা দেখছো যে মানে ওটা থেকে কোশ্চেনগুলো আসছে, তো বিভিন্ন জায়গা থেকে পাবা আসলে যে প্রত্যেক বছর কোন জায়গা থেকে কোশ্চেন আসে। তো ওইখান থেকে দেখে একটা মনে করো তোমার আইডিয়া হয়ে যাবে যে এবার এই বছর থেকে আসে নাই, তার মানে এই বছর এই অধ্যায় থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। তো আমি এগুলো দেখে দেখে আগে যেসব ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ছিল এক্সট্রা সিলেবাসের মধ্যে, যেমন একটা 5 স্টার অধ্যায়, ঠিক আছে, 5 স্টার চ্যাপ্টার একটা, এমন এইভাবে সাজাইছিলাম যে কোন অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এক্সট্রা সিলেবাসের মধ্যে আছে উদ্ভিদ প্রজনন, এটা তো ইম্পর্টেন্ট না, ছোট একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট বা ছোট একটা চ্যাপ্টার, বাট ছত্রাক হিসেবে কিন্তু অনেক বড় চ্যাপ্টার। তো এগুলো আমি অল্প অল্প করে পড়ছিলাম, পড়তে 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 দেখা যায় আমাদের যখন অ্যাডমিশনের সিজন শুরু হয়ে যায়, তখন দেখা যায় যে আমার ক্লাসের মধ্যে যখন আমি অতগুলো যখন টিচার আবার আমাদেরকে রিকেপ পড়াইছে আসলে, তখন আমার না নতুন লাগে না, আমার কাছে মনে হচ্ছে আমি আবার রিভিশন দিতেছি, আর এইভাবে পড়াশোনা করছি। আর এইচএসসির সময় আমি আর কি মনে করো শর্টকাটে শেষ করার চেষ্টা করছি। আমি একটু ফাঁকি পাচ্ছিলাম, এটাই বললাম যে শর্টকাটে কিভাবে শেষ করছি আসলে, মানে পড়ছি প্লাস অ্যাডমিশনটা কভার করছি, এই আর কি। আচ্ছা, আমি আর একটু কিছু কথা অ্যাড করতে চাচ্ছি যে তোমাদের অবশ্যই ফুল সিলেবাসের একটা বিষয় মেডিকেলে আছে, কিন্তু একটা জিনিস ভাইয়া দেখবা যে আমাদের সময় তো ভাইয়া জিপিএ তে 100 ছিল এবং এক্সামে 100 200, কিন্তু তোমাদের সময় আমার মনে হয় 200ই থাকতে পারে, এটা সম্ভাবনাই বেশি। তুমি যদি জিপিএ 5+5 10 যদি কনফার্ম না করো, এটা কত বড় লস। তুমি 1 মার্ক, যদি 1 মার্ক কমে যায়, এটা মাস্ট ইনশিওর করতে হবে তোমার, যেন তোমার জিপিএ 10 থাকে, ইন্টারে তোমার 5 থাকতে হবে। তুমি যদি এখন পিছিয়ে, তোমার যদি মেডিকেলে পড়ানোর ইচ্ছা থাকে, একটা জিনিস অ্যাড করি, সেটা সোজা বললো না, মানে একটু মার্ক, মানে 0.25 এর জন্য ভাই, 0.25, ঠিক আছে, 25 এর জন্য পজিশন তোমার 100 নিচে চলে যায়, 100 নিচে চলে যায়। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম। তো তোমার জিপিএ মাস্ট 10, এইচএসসি তো আশা করি যে পাস নিয়ে এসেছো, ইন্টারে পাস থাকতেই হবে। তুমি যদি এখন ল্যাকিংস থাকে কোনো জিপিএ এর জন্য, ধরো তুমি কনফিডেন্স নিয়ে প্লাস পাবা, বা তোমার মেডিকেল প্রিপারেশন, তুমি এই প্লাস কনফার্ম করতে হবে। এখন তুমি যদি এরকম হয়ে থাকো যে তোমার তোমার প্লাস আসবে, তুমি মোটামুটি কনফিডেন্স, তাহলে তুমি যে ভাইয়া যেটা বললো 4 ঘন্টা তুমি পড়ো এইচএসসির জন্য, 2 ঘন্টা এক্সট্রা সিলেবাস পড়ো। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই ভাই, এক্সট্রা সিলেবাস থেকে অনেক প্রশ্ন আসছে আমাদের সময়, আসে বিগত বছরগুলোতে আসছে, কিন্তু এক্সট্রা সিলেবাস থেকে ভাই তেমন অনেক কঠিন প্রশ্ন খুব কম আসে। ধরো যদি মনে করো যে 20টা প্রশ্ন আসছে এক্সট্রা সিলেবাস থেকে, দেখো 15টা খুবই ইজি, মানে যেগুলো একদম শুরুতে লেখা থাকে চ্যাপ্টারে। যেমন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারের ফিজিক্সের সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টারে একটা প্রশ্ন ছিল ভূচম্বকত্বের উপাদান কয়টি? 3টি। ভাইয়া ওটা যে এত পর আমি পড়ছি, এত কঠিন কঠিন প্রশ্ন, কিন্তু আসলো কি দেখো একদম ইজি। মানে কেউ যদি চ্যাপ্টারটা খুলে এই যে দেখবে 3টি উপাদান, আনুভূমিক উপাংশ আর ওই যে তোমার বিরোধীগণ বিচ্যুতিগণ, ঠিক আছে। তো এক্সট্রা সিলেবাস নিয়ে অবশ্যই পড়া লাগবে, কিন্তু এ প্লাস আগে ইনশিওর করতে হবে, তোমার মেডিকেলের চান্সটা ইনশিওর করতে হবে, তারপরে তোমার ভালো করতে হবে, বা ঢাকার ভিতরে ওটা পরে। আগে চান্স ইনশিওর করার জন্য এ প্লাস ইনশিওর করতে হবে, দেন আগাতে হবে। তো তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি এখন কোন প্লেসে পড়াশোনা করছো, তোমার হিসাব অনুযায়ী তুমি পড়াশোনা করবা। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা বললো আসলে, এই যে ভূচম্বকীয় উপাদান 3টা, আমি একটু জিনিস শেয়ার করি। আমরা দুজনে উন্মেষে ক্লাস করছি একসাথে, ঠিক আছে, উন্মেষে ক্লাস করতাম। তো এখানে বড় ভাইরা বলতো যে মানে আমাদের অনলাইনে পিডিএফ দিত বিভিন্ন রাইটারের, আলিম স্যার, তারপরে তোমার হাসান স্যার, আরো যত টিচার আছে তাদের বইয়ের পিডিএফ দিত, আর বলতো যে তোমার সবসময় দাগানো লাইনগুলো পড়বা। তা আমার না প্রথমে খুব মানে আজব লাগতো, দাগানো লাইন কিসের জন্য পড়বো, পুরো বই পড়বো। কিন্তু আসলে না দিন শেষে দেখা যায় দাগানো লাইন থেকে কমন আসছে। আর দাগানো লাইন থেকে তুমি মনে করো 80% কি 90% কোয়েশ্চেন কমন আসছে দাগানো লাইন থেকে। মানে যদি কেউ যদি এবং তোমাদেরকে রিকমেন্ড করে তাহলে অবশ্যই তোমরা দাগানো লাইন পড়বা। আমার কাছে প্রথমে একটু আজব লাগছে, কিন্তু দেখা যায় আসলে দাগানো লাইন ঠিক কোয়েশ্চেন আসে। এটা তো অ্যাডমিশনের কথা বললাম। আর ও যেটা বললো আসলে এইচএসসিতে, তোমার এইচএসসিতে কি 5 পয়েন্ট এবং এসসিতে 5 পয়েন্ট কনফার্ম করতেই হবে, কারণ এখানে ভাই মার্ক থাকে, ঠিক আছে।
আর আমাদের যেহেতু এবার সেকেন্ড টাইমাররা অনেক সুযোগ পাইছে, আমাদের যেহেতু এবার 100 মার্ক ছিল, ওইদিকে 50 মার্ক 100 মার্ক ছিল, আর সেকেন্ড টাইম যারা ছিল তাদের মধ্যে 3 মার্ক কাটছে, সেই ক্ষেত্রে না অনেক সেকেন্ড টাইমার এবার চান্স পাইছে। তোমরা দেখছো ডিএমসি তো অনেকে চান্স পাইছে সেকেন্ড টাইমারে। তো এইবার হয়তো যদি মনে করো এখনো তো কোনো মনে করো কনভে দেয় নাই যে আসলে কতজন সেকেন্ড টাইমার এবার চান্স পাইছে, কতজন ফার্স্ট টাইমার চান্স পাইছে। যদি এই ফ্র্যাকশন, যদি এই পরিমাণটা যদি মনে করো অর্ধেকের কাছাকাছি বা যদি এমন পর্যায়ে চলে যায়, তাহলে গভর্নমেন্ট অবশ্যই সামনে বছর তোমার যে মার্ক দেখছো না 200 করে দিবে, বা আর তোমার ছিল সেকেন্ড টাইমারদের জন্য 5 করে দিতে পারে আর কি, যদি এমন হয়। কারণ এর আগের বছর সেম এমন হয়েছিল, মানে 2018-19 দিক না 16-17 দিক, আমার খেলা আসতেছে না, ওই সময় এমন সেকেন্ড টাইমারদের কোনো নারী কাটতো না। তো ওই সময় দেখা যায় যে এক্সামের সময় দেখা যাচ্ছিল ওদের প্রায় অর্ধেকেরও বেশি সেকেন্ড টাইমার চান্স পেতো, ফার্স্ট টাইমার সুযোগই পেতো না, তার বৈষম্যর শিকার হয়েছিল। ওই থেকে তোমার 5 মার্ক কাটা হতো, ঠিক আছে। এখন যদি এমন হয় তাহলে এমন হতে পারে। আর ওই যেটা বললো এইচএসসি তে তোমরা এখন এই প্রস্তুতি নিচ্ছ, আরো মনে হলো যে আমার এইচএসসি খুব ভালো, হ্যাঁ, উদ্ভাসের মডেল টেস্ট গুলো দাও। যদি মনে হয় যে আমার এইচএসসি খুব ভালো একটা প্রিপারেশন আছে, তাহলে তোমাকে আমি বলবো ভাই তুমি অ্যাটলিস্ট বায়োলজির তুমি এক্সট্রা সিলেবাস গুলো পড়ো। তোমার যদি বায়োলজির এক্সট্রা সিলেবাস পড়া যদি একবার হয়ে যায়, আমি বলতেছি না একের ঠাড়া মুখস্থ করতে, তুমি রিডিং পড়ো। রিডিং পড়ো, তুমি যখন একটা চ্যাপ্টারের ফুল রিডিং পড়ো, তখন তোমার মাথার মধ্যে কিছু একটা আসবে যে চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা কি দিয়ে শুরু করছে, লাস্ট চ্যাপ্টার কি দিয়ে, লাস্ট পৃষ্ঠা কি দিয়ে শুরু করছে, আর মাঝখানে কি আছে। এখান থেকে তুমি মনে করো বুঝতে পারবা যে চ্যাপ্টারটা আসলে কি বুঝাতে চাইছে, মানে বোঝানো ভিতরে কি চাইছে, এটা তুমি বুঝতে পারবা। এটা করার পরে তুমি কেমিস্ট্রি পড়ো। আর ফিজিক্স নিয়ে তো টেনশন করার দরকার নাই ভাই। ফিজিক্স আমি অনেস্টলি বলি, তুমি ফিজিক্সে তোমাদের যে তুমি যেখানে কোচিং করো, অনলাইন প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গায় তুমি কোচিং করো, ওই জায়গায় ভাইরা যে নোটটা দেয় না, নোটটা ভালো করে পড়বা, দাগালেনে করবা, দাগালেন তো অবশ্যই পারবা, নোটটা পারবা। ফিজিক্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তোমার চিন্তার বিষয় হচ্ছে তোমার কেমিস্ট্রি আর তোমার হচ্ছে হলো বায়োলজি। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে বা অনুষ্ঠান আগে সলভ করো প্রত্যেকটা, বিশেষ করে হাজারি স্যার আর কবির স্যার। গো স্যারটা চাইলে করতে পারো, অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে হাজারি স্যার কবির স্যার গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা করতেই হবে। আর বায়োলজিও তুমি পড়ো, আর ফিজিক্স তো বললাম। আর জিকে না, জিকে ইংলিশে বলতে গুরুত্ব দাও, বিশেষ করে প্র্যাকটিস করো। তো ইংলিশটা আসলে ইম্পর্টেন্ট, জিকে এর পরে জিকে, হ্যাঁ জিকে। এবার হচ্ছে তো রিসেন্ট তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাড করছিল, এবার অ্যাড করছিল। আর সামনে বছর যদি ইন্টারন্যাশনাল অ্যাড করে, তাহলে তো ওটা তোমার মনে করো হচ্ছে সম্প্রীতি করতে হবে। আর যদি এই গভর্নমেন্ট থাকে, তাহলে তো মনে করো বঙ্গবন্ধু থেকে আসার পসিবিলিটি একটা জিরো, যা বলুক আর কি বাকি। আচ্ছা, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যে ভাই বললো না তোমার যে দাগানো লাইন ব্যাপারে, দাগানো লাইনগুলো আমি একটা বলি যে দাগানো লাইনগুলো ভাই এত ইম্পর্টেন্ট। দাগানো লাইনে কিছু সিলেক্টিভ টপিক থাকে, বিশেষ করে ইনফরমেশন যেগুলো মুখস্থ করতে হয়, বৈশিষ্ট্য, কাজ, প্রতিকার, মানে যেগুলো সিলেক্টিভ টপিক যেগুলো মেডিকেলে আসে, ওগুলোই দাগানো লাইন। এখান থেকে 90% মনে করো কমন করে যায়, ঠিক আছে। তো মনে করো মেডিকেলে চান্স পাওয়ার জন্য দাগানো লাইন ইনাফ, কিন্তু যে অনেকে আছে বাদ বাকি 10% এর জন্য পুরোটা পড়তে চাই, ঠিক আছে, পড়তে পারো, কিন্তু দাগানো লাইন 90% কভার করে দেবে। এবং ইনফরমেশন গুলা, এই যে আমাদের এক্সামে ইনফরমেশন গুলো কত ইম্পর্টেন্ট, যে আমাদের 24-25 এটা প্রমাণিত হয়েছে, কোনো বহুপদী প্রশ্ন ছিল না। তাই ইনফরমেশন গুলো পড়তেই হবে, মুখস্থ করতে হবে। তুমি নামনিক দিয়ে মুখস্থ করো, তুমি সরাসরি মুখস্থ যে হবে, ইনফরমেশন গুলো যেগুলো এক কথায় উত্তর, ওগুলো মাস্ট। তারপরে তুমি বহুপদীর জন্য আগাবা। ও যেটা বললো আসলে মানে দাগানো লাইন, আমি তো প্রথম বলছিলাম এটা। আবার এমন করো না যে মনে করো কোনো চ্যাপ্টার প্রথমে একবার রিভিশন না দিয়ে দাগানো লাইন মুখস্থ করে গেলা, তাহলে তুমি চ্যাপ্টারে আগামাথা কিছুই বুঝবো না। প্রথমে চ্যাপ্টার পড়বা, পড়ে ওটার মূলে কি আছে, ওটা কোর কি আছে, এটাকে বুঝবা, বুঝার পরে দেন তুমি দাগানো লাইন তুমি বুঝবা। তুমি আগেই যদি দাগানো লাইন মুখস্থ করো, তাহলে তো তোমার অবশ্যই ওটা তো ইন্টারমিডিয়েট অর্ডার পড়ে নিবে। একটা চ্যাপ্টার তো 1-2 বার রিডিং তো করতেই হবে মাস্ট। এটা বিশেষ করে বায়োলজির জন্য কিছু বুঝবা না তুমি আসলে চ্যাপ্টারটা। আমার মনে হয় ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমরা আজকে ভিডিওটা সমাপ্ত করে দেব। আচ্ছা ঠিক আছে। আর ইংলিশ তো বলি না, ইংলিশ আর জিকে তো বলি, জিকে এইচএসসি পরে এটা হবে, আর ইংলিশটা বলা যায়। হ্যাঁ, ইংলিশটা বলা যায়। তোমাদের যারা এইচএসসি মনে করতেছো, এইচএসসি তে যে ইংলিশ পড়ছো, আসলে আমি যখন ফার্স্টে যখন মনে করো মেডিকেল লাইফে মেডিকেলে মানে কোচিং এ পা দিছিলাম, তখন ভাইরা বলতেছিল যে এইচএসসি, মানে ভাইরা না, মানে অনেক, আমি তো অনেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম, তো এখানে যেসব বড় ভাইরা পড়া ছিল, তারা বলতো যে এইচএসসির ইংলিশ আর মেডিকেল অ্যাডমিশনের ইংলিশ না পুরাই আলাদা, বুঝছো। কিন্তু আমি না পরে এটা প্রমাণ পাইছি আসলে আলাদা না, কিছু মিল আছে। আলাদাটা কোন জায়গা, আসলে আলাদাটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচে। আমাদের না এভাবে পার্টস অফ স্পিচ না ইংলিশে গ্রামারে না তেমন পড়ায় না আসলে, বাট মেডিকেলের জন্য পার্টস অফ স্পিচ মনে করো কি বলবো 100 স্টার, এখান থেকে কোশ্চেন থাকবেই। মনে করো তুমি যে পার্টস অফ স্পিচ যদি পড়ে যাও, এখান থেকে কোশ্চেন থাকবেই, এগুলো পড়বা। আর ইংলিশ নিয়ে আমরা একটা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো ইংলিশ নিয়ে এই বললাম আর কি, প্র্যাকটিস করতে থাকো। মূলত তুমি রুলস পড়া থেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমাকে যেটা মনে হচ্ছে পারতেছি না,
ওইটা তুমি তোমাদের টিচার বা তোমাদের অন্য কারো অনলাইনে কোনো ভাইদেরকে জিজ্ঞেস করো, তাহলে দেখবো যে ওটা তোমার মাথার মধ্যে বেশি দিন স্থায়িত্ব হবে, ওই রুলসটা তোমার বেশি দিন মনে থাকবে। আর ইংলিশ কি প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস করতে হবে, ম্যাথের মতন করে প্র্যাকটিস। এমসিকিউ বেশি বেশি এমসিকিউ সলভ করে তুমি মেডিকেল এমসিকিউ। আরেকটা বিষয় আমি ফিজিক্স নিয়ে বলবো, সেটা হচ্ছে ফিজিক্স তোমরা না বুঝে কিছু পড়বা না, কারণ ফিজিক্স পড়লে বারবার ভুলে যাবা। ফিজিক্স একটা জটিল টপিক, তুমি বুঝে পড়বা ইনশাআল্লাহ, বুঝে পড়ো। আমি নিজেই অনেকগুলো বুঝে সলভ করছি তোমার আমাদের এক্সামে, তো বুঝে ইনশাআল্লাহ। ফিজিক্স না বুঝে কিছু মুখস্থ করবো না, যেটা বায়োলজিতে করা যায়, ফিজিক্স এটা করবা না, সবকিছু বুঝে পড়বা। ইনডেপথ থেকে মোটামুটি, কারণ অত পর্যন্ত আসে না, মোটামুটি ইনডেপথ থেকে পড়ো, বুঝে পড়বা, আমার কথা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, আজকে লাস্ট একটা বলে তুই বলবি কিছু, লং হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিই। লাস্ট কি বল, লাস্ট এটা। হ্যাঁ, তো আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের মাত্র শুরু করেছে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের তেমন ফলোয়ার সাবস্ক্রাইবারও নাই। তো আমরা একটা কথা বলতে চাই, তোমাদের একটা প্রমিস বলতে পারো যে আমাদের চ্যানেলে যদি 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, 1K সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, যখনই হবে, আমার চিন্তা হওয়ার আগে কি পরে যখনই হোক, আমার চিন্তা আছে আমার এই চ্যানেলে তোমাদের জন্য আরো বিভিন্ন মেডিকেল স্টুডেন্ট যারা আমাদের সাথে এক্সাম দিয়েছে, আমাদের বন্ধু বান্ধব আছে, চট্টগ্রামে আছে, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেলে আছে, তারপর আমাদের সাথে ফরিদপুর মেডিকেলে আছে, বিভিন্ন মেডিকেল স্টুডেন্ট আমরা চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসতে, তোমাদের গাইডলাইন দেবে ভাইয়ারা, তোমাদের পড়াবে, এই চেষ্টা আমাদের থাকবে। তো তোমরা আমাদের সাপোর্টিভ থেকো, এবং আমাদের আমরা কিভাবে তোমাদের পড়াতে পারি বা আমরা কি করলে তোমাদের উপকৃত হবা আমাদের জানাবা, ঠিক আছে? আমি একটা জিনিস বলি, আমি ছোট বিষয় বলি, সেটা হচ্ছে যাই করো আসলে তোমাদের রেগুলারিটিটা মেনটেন করো। প্রতিদিন 1 ঘন্টা, মানে মনে করো তুমি 8 ঘন্টা পড়ো, প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা পড়ার চেষ্টা করো, নাহলে 3 ঘন্টা, প্রতিদিন বইয়ের সাথে টাচ রাখো তোমার, বুঝছো? মানে বিচ্ছিন্ন হয়ে যাও না, তাহলে তোমার মনে করো সমস্যা হবে। রেগুলারিটি মেনটেন না করলে মেডিকেল চান্স পাওয়া অনেক টাফ। আর তাকদির, ঠিক আছে, সব থেকে মেইন বিষয় হচ্ছে তাকদির উপর বিশ্বাস রাখবা, যে আল্লাহ তোমার জন্য যেটা করবে ওটা অবশ্যই তোমার জন্য ভালো করবে। তো অনেক স্টুডেন্ট আমাদের সাথে ছিল যারা মনে করো এনডিসি, সেদিনকে বলো না, এনডিসি অনেক স্টুডেন্ট ছিল যারা টপ 100-র মধ্যে থাকার কথা, বাট তারা চান্সই পায় নাই। এটা কেন ভাই? এটা হচ্ছে তাকদিরের বিষয় আছে। আর নামাজ কালাম পড়ো ভাই, 1 ঘন্টা এক্সাম, তুমি পড়ছো 2 বছর 10 বছর, এক্সাম 1 ঘন্টা 100টা এমসিকিউ, একটাই খেলা। আর নামাজ পড়ো, কেননা যার কাছ থেকে তুমি পাচ্ছ তারা যদি খুশি না করতে পারো, তাহলে তো এটা মনে করো অনেক, তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা অবশ্যই বুঝো। কারণ যার কাছ থেকে আসলে আসে তাকে তুমি যদি সন্তুষ্ট না করতে পারো, তাহলে আসলে এটা ইলজিক্যাল একটা বিষয়, যে তুমি তাকে সন্তুষ্ট করতে পারতেছো না, তুমি কিভাবে তুমি মেডিকেল চান্স পাবা? এটা আমাদেরকে ভিতর থেকে না দেয়, আবার এটা করলে আমাদের ভিতর থেকে একটা শান্তি আসে, পিস আছে। তাহলে অবশ্যই এটা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, নট অনলি ইন মেডিকেল লাইফ, সবসময় করার চেষ্টা করবা। আর এই আর কি আমার কথা আজকের জন্য এইটুকুই। আর আমাদের গাইডলাইন আমরা নতুন করলাম, ঠিক আছে। আমরা পরবর্তী ভুল দেখলে ওটাকে তোমরা ক্ষমা সন্তুষ্টি দেখবে, আমরা পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো, গাইডলাইন অথবা পড়াশোনা নিয়েও, ঠিক আছে? তো ভালো থেকে আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।